শহরের সবচেয়ে শান্ত জায়গাটার কথা ভাবলে সবার আগে তো একটা লাইব্রেরির ছবি মাথায় আসবে, তাই না? একদম ওই যে পিনপতন নীরবতা, সারি সারি বইয়ের তাক, আর কেউ একটু জোরে শ্বাস ফেললেও যেন চারপাশ থেকে সবাই অদ্ভুত চোখে তাকায়। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ধরুন, যদি বলি এই শহরের সবচেয়ে কোলাহলপূর্ণ, মানে সবচেয়ে গগনবিদারী আওয়াজের জায়গাটি আসলে এই নীরব লাইব্রেরিটাই। ও আচ্ছা, মানে শান্ত জায়গাটাই সবচেয়ে কোলাহলপূর্ণ। হ্যাঁ, যদি বলি ওই ধুলো পড়া তাকগুলোর ভেতরে আসলে শত বছরের মহাসমুদ্রের গর্জন লুকিয়ে আছে, যা যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। শুনতে তো বেশ পাগলামিই মনে হচ্ছে। পাগলামি মনে হতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ বিচিত্র প্রবন্ধ এর অন্তর্গত লাইব্রেরি প্রবন্ধটি নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা অভাবনীয় দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। আজকের এই সেশনে আমাদের লক্ষ্য হল এই প্রবন্ধ আর এর পাঠ পরিচিতি ঘেটে এমন কিছু অন্তর্দৃষ্টি বের করে আনা, যা একটা সাধারণ পাঠাগারকে দেখার চোখ চিরতরে বদলে দেবে। যারা শুনছেন তাদের জন্য এটা একটা চমৎকার বুদ্ধিভিত্তিক যাত্রা হতে চলেছে। আসলে লাইব্রেরির এই যে বাহ্যিক নীরবতা, এটা কিন্তু আমাদের খুব বোকা বানায়। মানে আমরা সাধারণত ধরে নিই যেখানে কোনো শব্দ নেই সেখানে কোনো প্রাণের স্পন্দনও নেই। ঠিক, নীরবতাকে আমরা শূন্যতা বা অভাবের সমার্থক হিসেবে দেখতেই অভ্যস্ত। কিন্তু রবীন্দ্রনাথ এখানে নীরবতাকে কোনো অভাব হিসেবে দেখেননি। তাহলে তিনি কিভাবে দেখেছেন এটাকে? তিনি একে দেখেছেন এক অকল্পনীয় শক্তির আধার হিসাবে। প্রবন্ধের ঠিক শুরুতেই তিনি যে রূপকটি ব্যবহার করেছেন, তা শুধু সাহিত্যিক দিক থেকেই নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও চমকে দেওয়ার মতো। ঠিক, ওই রূপকটার কথাই আমার মাথায় ঘুরছিল। প্রবন্ধের লাইনটা অনেকটা এমন ছিল যে, মহাসমুদ্রে শত বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। হ্যাঁ, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এই লাইনটা পড়ার পর আমার মাথায় নিজস্ব একটা আধুনিক অ্যানালজি বা তুলনার কথা আসছিল। তাই নাকি? কি রকম তুলনা? আমার মনে হচ্ছিল লাইব্রেরি বা একটা বই হলো বর্তমান প্রযুক্তির অত্যন্ত শক্তিশালী একটি জিপ ফাইলের মতো। জিপ ফাইল মানে কম্পিউটারের যে জিপ ফাইল? হ্যাঁ, ঠিক তাই। আমরা তো কম্পিউটারে দেখি একটা ছোট ফোল্ডার বা জিপ ফাইলের আইকন একদম চুপচাপ পড়ে থাকে ডেস্কটপে। বাইরে থেকে তার কোনো আকার, আকৃতি বা শব্দ নেই। একদম, ক্লিক না করা পর্যন্ত কিছুই বোঝা যায় না। ঠিক, কিন্তু তাকে আনজিপ করলেই ভেতর থেকে বেরিয়ে আসে হাজার হাজার মেগাবাইটের ভিডিও, অডিও, 3D গ্রাফিক্স আর তথ্যের এক বিশাল জগৎ। লাইব্রেরির বইগুলো যেন ঠিক তেমনই। দারুণ একটা তুলনা দিয়েছেন। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে মানুষের মনের অমর আলো, যুগান্তরের সব কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বন্দী হয়ে আছে। কিন্তু এখানে একটা মেকানিজম বা প্রক্রিয়া আমাকে খুব ভাবাচ্ছে। কোন বিষয়টা? মানুষ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? মানে কিভাবে মানুষের প্রবল আবেগকে বা হারিয়ে যাওয়া সময়কে এই কাগজের নীরবতার মধ্যে বন্দী করে ফেলল? এই বন্দী করার বিজ্ঞানটা আসলে কি? এই প্রশ্নটা প্রবন্ধের একদম গভীরে নিয়ে যায় আমাদের। এই বন্দি করা বা সংরক্ষণের মেকানিজমটা বুঝতে গেলে আমাদের একটু মানবিতিহাসের দিকে তাকাতে হবে। আচ্ছা। মানুষ যখন তার চারপাশের বিশাল প্রকৃতিকে জয় করতে চাইল, তখন সে কি করল? প্রবন্ধকার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। মানুষ লোহার তার দিয়ে প্রচণ্ড শক্তিশালী অবাধ্য বিদ্যুৎকে বেঁধে ফেলল। ও আচ্ছা, মানে যে বিদ্যুৎ আকাশ থেকে বজ্রপাত হয়ে সব জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ, মানুষ তাকেই তারের ভেতর দিয়ে এনে নিজের ঘরের বাতি জ্বালাচ্ছে। ঠিক একইভাবে যখন মানুষ বুঝতে পারল যে সময় বড় নিষ্ঠুর, সে সবকিছু মুছে দেয়, তখন মানুষ তার নিজের মনের ভেতরের ঝড়, আনন্দধ্বনি, এমনকি আকাশের দেববাণীকেও কাগজে কালির আঁচড় দিয়ে বন্দি করতে শিখল। তার মানে এই যে লেখক একটা বইয়ের পাতায় কিছু কালির আঁচড় কাটছেন, সেটা আসলে তার আবেগের একটা ফিজিক্যাল বা ভৌত রূপান্তর। একদম তাই। ধরুন, আজ থেকে ২০০ বছর আগে কোনো এক বর্ষার দিনে একজন লেখকের চরম হৃদয়ভাঙা কষ্ট হয়েছিল। তিনি সেই কষ্টটাকে কিছু নির্দিষ্ট শব্দবন্ধে কালির মাধ্যমে কাগজে আটকে রাখলেন। লেখকের মৃত্যু হল, তার সমাজ হারিয়ে গেল, কিন্তু ওই কাগজের পাতায় কালো অক্ষরগুলো শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে রইল। আর তারপর? এরপর আজ এই ২১ শতকে এসে কেউ যখন ওই বইটা খুলল এবং অক্ষরগুলোর ওপর চোখ বোলাল, তখন ওই ২০০ বছর আগে সুপ্ত আবেগটা হঠাৎ করে ডিকোড হয়ে গেল। ওয়াও,
বর্তমানের পাঠকের মস্তিষ্কে ঠিক সেই একই হৃদয়ভাঙ্গা কষ্টটা পুনরুজ্জীবিত হল। এই কারণেই প্রবন্ধে বলা হয়েছে, বই হল অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল একখানি সাঁকো। অতলস্পর্শ কালসমুদ্রের উপর সাঁকো, মানে সময় নামক যে বিশাল মহাসমুদ্র আমাদের অতীত থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বই হল সেই সমুদ্র পার হয়ে অতীতের মানুষের মনের ভেতরে হেঁটে যাওয়ার একমাত্র ব্রিজ বা সাঁকো। দারুণ। কিন্তু এখানে একটা শব্দবন্ধ আছে যা একটু খটকা লাগায়। ওই যে কাগজের কারাগার। হ্যাঁ, কাগজের কারাগার। কারাগার শব্দটার সাথে তো একটা দমবন্ধ করা নেতিবাচক অনুভূতি জড়িয়ে থাকে। কোনো কিছুকে জোর করে আটকে রাখার ব্যাপার আছে। এটা কি তাহলে এক ধরনের বন্দিদশা? আসলে আপাতদৃষ্টিতে কারাগার মনে হলেও এর পেছনের কার্যকারণটা সম্পূর্ণ ভিন্ন এবং ইতিবাচক। এটাকে সাধারণ জেলের মতো ভাবলে চলবে না। তাহলে কিভাবে ভাবব? প্রবন্ধে এটাকে তুলনা করা হয়েছে হিমালয়ের চূড়ার বরফের সাথে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে। ও আচ্ছা, ঠিক তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখা হয়েছে। একদম। বরফ যেমন আসলে নদীর জমাট বাঁধার রূপ, যা গলে গেলে প্রবল বেগে পানি ছুটতে পারে, তেমনি বইয়ের ভেতরের এই নীরবতা হল ভবিষ্যতের গর্ভধারণকারী এক সজীব নীরবতা। মানে এটা কোনো মৃত নীরবতা নয়। একদমই না। এই কারাগার জ্ঞান বা আবেগকে মেরে ফেলে না, বরং তাকে সংরক্ষণ করে, যাতে সঠিক সময়ে সঠিক পাঠকের স্পর্শে এসে সেই জ্ঞান আবার প্রবল বন্যার মতো বেরিয়ে আসতে পারে। এই ব্যাপারটা পরিষ্কার হওয়ার পর লাইব্রেরি নিয়ে আমার আগের ধারণাটা একেবারেই বদলে যাচ্ছে। মানে যখন আমি একটা বই পড়ছি তখন আমি কেবল একজন নির্দিষ্ট মানুষের চিন্তার সাথে একটা সাঁকো তৈরি করছি। হ্যাঁ, কিন্তু যদি সামষ্টিক দৃষ্টিকোণ থেকে দেখি, যখন হাজার হাজার বই একসাথে একটা বিশাল লাইব্রেরিতে রাখা হচ্ছে, তখন তো সেটা আর কেবল সাঁকো থাকছে না, সেটা হয়ে উঠছে মানব সভ্যতার একটা বিশাল চৌমাথা। ঠিক একটা ক্রসরোড। প্রবন্ধে তো বলা হয়েছে যে শঙ্খের মধ্যে কান পাতলে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরিতে কান পাতলে মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। কিন্তু এখানেই আমার একটা বড় কনফিউশন তৈরি হচ্ছে। কনফিউশন? হ্যাঁ, আমি একটু পুশব্যাক দিতে চাই এখানে। নিশ্চয়ই, বলুন না, কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হলো বর্তমান বাস্তবতার সাথে এই ধারণার মিল না পাওয়া। দেখুন, বর্তমান যুগে তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন ফোরামও এমন একটা বিশাল চৌমাথা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সেখানেও সারা পৃথিবীর নানা মতের, নানা ধর্মের, নানা পথের মানুষ তাদের চিন্তা আর আবেগ নিয়ে একসাথে জড়ো হচ্ছে। কিন্তু সেখানে আমরা বাস্তবে কি দেখি? কি দেখি? সেখানে তো সারাক্ষণ কেবল মতবিরোধ, কাদা ছোড়াছুড়ি, ট্রোলি, চিৎকার আর ঝগড়া লেগেই আছে। অ্যালগোরিদমের কারণে সবাই কেবল নিজের মতটাই অন্যের উপর চাপিয়ে দিতে চাইছে। একেবারে খাঁটি কথা। যদি লাইব্রেরিতেও সারা পৃথিবীর সমস্ত মানুষের চিন্তা, বিপরীতমুখী আবেগ আর মতবাদ একসাথে জড়ো হয়, তবে সেখানে এমন রক্তাক্ত সংঘাত কেন নেই? ইন্টারনেট আর লাইব্রেরি দুটোই তো চিন্তার মিলন মেলা। তাহলে লাইব্রেরি কিভাবে এত শান্ত? এই পুষ্পকটা দারুণ, এবং এটাই আমাদের আলোচনার সবচেয়ে চিন্তা উদ্রেককারী মোড় বলা যায়। ইন্টারনেট আর লাইব্রেরির মধ্যে মূল পার্থক্যটা তথ্যের পরিমাণে নয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সময়ের স্থায়িত্ব এবং রিঅ্যাকশন বা প্রতিক্রিয়ার মেকানিজমে। সোশ্যাল মিডিয়া ডিজাইন করা হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য। সেখানে কেউ কিছু বললেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে তার বিরোধিতা করতে হবে, না হলে আপনি পিছিয়ে পড়বেন। হ্যাঁ, ওই যে ফিয়ার অফ মিসিং আউট। ঠিক। কিন্তু লাইব্রেরির মেকানিজমটা সম্পূর্ণ আলাদা। এখানে প্রবন্ধকার খুব চমৎকার একটা কথা বলেছেন। লাইব্রেরিতে জীবিত ও মৃত ব্যক্তিরা পাশাপাশি এক পাড়ায় বাস করে। জীবিত আর মৃত এক পাড়ায় বাস করে? মানে ধরুন কার্ল মার্কস আর অ্যাডাম স্মিথ পাশাপাশি তাকের উপর শান্তিতে দাঁড়িয়ে আছেন? ঠিক ধরেছেন। ইন্টারনেটে যে দুটি মতবাদ বাস্তবের পৃথিবীতে একে অপরের বিরুদ্ধে রীতিমতো দাঙ্গা বাড়িয়ে যেতে পারে, লাইব্রেরির তাকে সেই দুটি বই পাশাপাশি গায়ে গায়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকে কোনো রকম সংঘাত ছাড়া। ওয়াও! প্রবন্ধে বলা হয়েছে, বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে পরম ধৈর্য ও শান্তির সাথে জীবনযাত্রা নির্বাহ করে। কেউ কাউকে উপেক্ষা করে না। কিন্তু এই ধৈর্যটা আসে কোথা থেকে? এর কারণ হল বই কখনো আপনার উপর ঝাঁপিয়ে পড়ে না। একটি বই তার মতবাদ নিয়ে অনন্তকাল অপেক্ষা করতে রাজি আছে। আপনি চাইলে তাকে আজ পড়তে পারেন বা 100 বছর পর কেউ পড়তে পারে।
এই যে ধৈর্যের ব্যাপারটি, এটাই লাইব্রেরির পরিবেশকে শান্ত রাখে। বাহ, ব্যাপারটা যদি আরেকটু তলিয়ে দেখি, এই শান্তিটা আসে হয়তো বিশালত্বের অনুভূতি থেকে। সোশ্যাল মিডিয়ায় মানুষ ঝগড়া করে ছোট ছোট তাৎক্ষণিক বিষয় নিয়ে, একদম তাই। কিন্তু প্রবন্ধকার বলছেন লাইব্রেরিতে যে পথগুলো এসে মিশেছে তার গন্তব্য অনেক বিশাল। কোনো পথ গেছে অনন্ত সমুদ্রে, কোনোটা উঠেছে অনন্ত শিখরে, আবার কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নেমে গেছে। ঠিক। এই বিশাল মহাজাগতিক যাত্রার সামনে দাঁড়ালে হয়তো মানুষের ওই ক্ষুদ্র অহংকার বা তাৎক্ষণিক ক্ষোভগুলো এমনিতেই মিলিয়ে যায়। ঠিক বলেছেন। লাইব্রেরি আমাদের মনে করিয়ে দেয় যে মানবজাতির যাত্রাপথ কত দীর্ঘ। যখন আমরা দেখি যে হাজার হাজার বছর ধরে মানুষ একই ধরনের সংশয়, বিশ্বাস আর প্রশ্ন নিয়ে লড়াই করেছে, তখন আমাদের নিজেদের মতবাদ নিয়ে উগ্রতা কমে যায়। হ্যাঁ, এক ধরনের বিনয় চলে আসে। ঠিক। এখানে সবাই পরম ধৈর্যের সাথে অনন্তকালের জন্য অবস্থান করছে। তাই এখানে ইন্টারনেটের মতো কোনো কোলাহল নেই, বরং এক ধরনের ঐক্যতান আছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এই যে মহাজাগতিক আর দার্শনিক একটা আলোচনার ভেতর দিয়ে যাচ্ছিলাম, অনন্ত সমুদ্র, কাল সমুদ্র, অমৃত লোকের ডাক, এগুলো শুনতে খুবই চমৎকার লাগছিল। হ্যাঁ, বেশ একটা দার্শনিক পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এই প্রবন্ধটা পড়তে গিয়ে আমি খেয়াল করলাম, শেষের দিকে এসে হঠাৎ করেই একটা বিশাল পরিবর্তন ঘটে। লেখক এতক্ষণের সেই বিশাল ক্যানভাস থেকে সোজা ধপাস করে নিচে নেমে আসেন। হ্যাঁ, একদম ধপাস করে। মানে একদম আমাদের দৈনন্দিন সমাজের খুব সাধারণ, তুচ্ছ এবং তীক্ষ্ণ একটা সমালোচনায় প্রবেশ করেন। এই আকস্মিক ট্রানজিশন বা মোড় নেওয়ার বিষয়টা আমাকে বেশ চমকে দিয়েছে। পাঠকদের কাছে এই জায়গাটা বেশ আকস্মিক মনে হতেই পারে, তবে এর পেছনের যুক্তিটা খুবই জোরালো। লেখক অনেকটা ক্ষোভের সাথেই যেন প্রশ্ন করছেন, আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র, গঙ্গা, হিমালয়ের চূড়া থেকে আসা গান কি আমাদের কিছু বলছে না? আমাদের কি জগতের এই বিশাল ঐক্যতানে কোনো সংবাদ দেওয়া নেই? আর সবচেয়ে মজার অথচ গায়ে বিঁধে যাওয়ার মতো লাইনটা হলো, আমরা কি কেবল আমাদের উঠানের মাচের উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব? হ্যাঁ, ওই লাইনটা। মানে অনন্ত নীলাকাশ আর অমৃতের পুত্রের মতো দার্শনিক আলোচনা থেকে এক লাফে লাউ কুমড়ার মকদ্দমা, এই রূপান্তরটার পেছনে কারণটা ঠিক কি? এই রূপান্তরটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে আমরা বলতে পারি লেখকের একটা কল টু অ্যাকশন, বা বাস্তবে কিছু করার জন্য তীব্র আহ্বান। আচ্ছা, রবীন্দ্রনাথ এখানে শুধু লাইব্রেরির রোম্যান্টিক দিকটা নিয়ে মেতে থাকতে চাননি। পাঠ পরিচিতির সাহায্য নিয়ে যদি আমরা বিষয়টাকে বর্তমানে প্রেক্ষাপটে ফেলি, তবে দেখব তিনি মূলত তার নিজ জাতিকে, অর্থাৎ বাঙালিদেরকে এক চরম আত্মবিশ্লেষণের আয়নার সামনে দাঁড় করিয়েছেন। আত্মবিশ্লেষণ। হ্যাঁ, তিনি বলছেন, দেশ বিদেশ থেকে, অতীত বর্তমান থেকে প্রতিদিন মানবজাতির চিঠি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ সারা বিশ্ব তাদের শ্রেষ্ঠ জ্ঞান, বিজ্ঞান আর দর্শন লাইব্রেরির মাধ্যমে আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। আর তার উত্তরে আমরা কি করছি? এই লাউ কুমড়োর মকদ্দমা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? লাউ কুমড়ার মকদ্দমা হল আমাদের সংকীর্ণ মানসিকতার একটা নিখুঁত রূপক। লেখক আক্ষেপ করে বলছেন, বিশ্ব মানবতার এই বিশাল আহ্বানের উত্তরে আমরা কি কেবল ২-৪টে ছোটি ছোটি ইংরেজি খবরের কাগজ লিখিব? অথবা শুধু দরখাস্তের দ্বিতীয় পাতেই আমাদের জীবন আটকে থাকবে? এটা সেই সময়কার ঔপনিবেশিক মানসিকতার চরম সমালোচনা, কিন্তু আজকেও এটা সমান প্রাসঙ্গিক। কিভাবে? একটু ভেবে দেখুন, আজ আমাদের সবার পকেটে যে স্মার্টফোন আছে, সেটা তো আস্ত একটা লাইব্রেরি, তাই না? একদম, পুরো বিশ্বের জ্ঞানভাণ্ডার আমাদের হাতের মুঠোয়। ঠিক, কিন্তু আমরা সেটা দিয়ে কি করছি? আমরা পাড়ার তুচ্ছ ঝগড়া, কে কাকে কি বলল, অথবা কার বাড়ির উঠোনে কি হলো, এই ধরনের গসিপ বা ওই লাউ কুমড়ার মকদ্দমা নিয়ে সারাদিন মেতে থাকছি। ও, বিষয়টা এখন একদম পরিষ্কার হলো। মানে আমাদের হাতে এমন একটা যন্ত্র বা এমন একটা জ্ঞানভাণ্ডার আছে যা দিয়ে আমরা অনন্ত শিখরে পৌঁছাতে পারি, কিন্তু আমরা সেটা ব্যবহার করছি ড্রেন পরিষ্কার করার কাজে। ঠিক তাই। পৃথিবীর নানা প্রান্তে যখন মানবতা, বিজ্ঞান আর সত্যের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে, শঙ্খধ্বনি বাজছে, তখন আমরা নিজেদের ছোটখাটো স্বার্থ, ঝগড়া আর মামলা মোকদ্দমা নিয়েই সন্তুষ্ট আছি। একেবারে সঠিক। রবীন্দ্রনাথ এই জায়গাটিতেই আঘাত করতে চেয়েছেন। জ্ঞান শুধু নিষ্ক্রিয়ভাবে বা প্যাসিভলি গ্রহণ করার জন্য নয়। তিনি আশা প্রকাশ করেছেন যে বাঙালিরা একদিন জেগে উঠবে,
তারা শুধু বিশ্বের এই চিঠিগুলো পড়বে না, বরং নিজের মাতৃভাষায় আপন সংস্কৃতিতে সেই জ্ঞানকে ধারণ করে বিশ্বের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধও করে তুলবে। বিশ্বসঙ্গীতে নিজের জাতির কণ্ঠস্বরকে যুক্ত করবে। বিশ্বের দরবারে কেবল গ্রহীতা হয়ে নয়, দাতা হিসাবে দাঁড়াতে পারলেই লাইব্রেরি থেকে জ্ঞান অর্জনের আসল সার্থকতা প্রমাণিত হবে। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে আমি আর কখনোই রাস্তার ধারের ওই সাধারণ পাঠাগার বা এমনকি আমার নিজের বইয়ের তাকটার দিকে আগের মতো তাকাতে পারবো না। সত্যি, দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এতক্ষণ আমরা যা যা বিশ্লেষণ করলাম তার নির্যাস টানলে দেখা যায় লাইব্রেরি কোনো ধুলো পড়া স্টোররুম নয়। এটি মানব সভ্যতার এক বিশাল আর্কাইভ, যেখানে কালির আঁচড়ে শতাব্দীর আবেগ এনকোড করা আছে। একদম। এটি এমন এক ইউটোপিয়ান স্পেস বা আদর্শ জায়গা যেখানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার চরম উগ্রতার বিপরীতে তীব্র বিপরীতমুখী মতবাদগুলো পরম শান্তিতে পাশাপাশি সহ অবস্থান করতে পারে। হ্যাঁ। আর সর্বোপরি এই প্রবন্ধটি আমাদের সেই অলস ঘুম থেকে জাগিয়ে তোলে, যাতে আমরা কেবল তুচ্ছ লাউ কুমড়ার ঝগড়ায় জীবন পার না করে বিশ্বের বৃহত্তর জ্ঞানভাণ্ডারে নিজেদের কিছু অবদান রাখতে পারি। আপনার এই উপলব্ধিটা এই প্রবন্ধের মূল সুরের সাথে পুরোপুরি মিলে যায়। নীরবতার ভেতরে যে অসীম শক্তি লুকিয়ে আছে, আর বইয়ের পাতা যে আসলে সময় ভ্রমণের এক অদ্ভুত যান, এই ধারণাটা যে কারোর পড়ার জগৎকে একটা নতুন মাত্রা দিতে বাধ্য। হ্যাঁ, তবে এই গভীর আলোচনার একদম শেষ প্রান্তে এসে আমার নিজের ভেতরে একটা অদ্ভুত এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অস্বস্তিকর প্রশ্ন, সেটা কি? একেক্ষণ আমরা দেখলাম যে বই হল অতলস্পর্শ কালসমুদ্রের ওপর একটি সাঁকো, আর এর ভেতরে শত বছরের মহাসমুদ্রের গর্জন ঘুমিয়ে আছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা প্রতিনিয়ত ইন্টারনেটে, বইয়ে বা প্রবন্ধে কত কত বিস্ময়কর তথ্য পড়ছি, কত নতুন জ্ঞান অর্জন করছি। কিন্তু এই অর্জিত জ্ঞানের খুব সামান্য অংশই হয়তো আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের কাজে বা আমাদের চিন্তার জগতে প্রয়োগ করি। হ্যাঁ। এটা তো একটা বড় সত্যি। তাহলে কি এমনটা হতে পারে যে আমাদের পড়া কিন্তু অব্যবহৃত এই জ্ঞানগুলো বইয়ের কাগজের কারাগার থেকে মুক্ত হয়ে এবার আমাদের নিজেদের মনের ভেতরেই এক একটি নতুন অদৃশ্য কারাগারে চিরকালের জন্য বন্দী হয়ে থাকছে? ওয়াও, দারুণ একটা পয়েন্ট তুলেছেন। এই সুপ্ত জ্ঞানগুলোকে একদিন সেই কঠিন বরফ গলা বন্যার মতো বিদ্রোহ করে আমাদের নতুন কোনো বিপ্লব বা সৃষ্টি করতে বাধ্য করবে, নাকি চিরকালই তা আমাদের দৈনন্দিন জীবনের ওই তুচ্ছ লাউ কুমড়ার মকদ্দমা আর প্রতিদিনের ইঁদুর দৌড়ের আড়ালে কোথাও নীরবে মরে যাবে? হ্যাঁ, আমরা কি আমাদের মাথার ভেতরেই আরেকটা নীরব লাইব্রেরি তৈরি করে চলেছি, যার বইগুলো আমরা নিজেরাও কখনো খুলে দেখি না? বিষয়টা একটু ভেবে দেখার মতোই, তাই না? সত্যি, এটা শ্রোতাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক হয়ে রইল।